আচ্ছা, আপনাকে যদি এমন একটা শক্তি দেওয়া হয় যার জোরে আপনি কোনো মেয়ের দিকে তাকিয়ে মনে মনে শুধু চাইবেন, আমি ওকে চাই, আর সে আপনার হয়ে যাবে, কেমন হবে? যদি আপনার চোখে এমন এক আকর্ষণ থাকে যা কাউকে আপনার বশ করতে বাধ্য করে, যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই কাহিনী আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এটি কোনো গল্প নয়, এটি এক বাস্তব অভিশাপের কথা। আমাদের গল্পের নায়ক পীযূষ বর্তমানে সিকিম হাইকোর্টের একজন আইনজীবী, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে তার জীবন এমন এক বাঁক নিয়েছিল যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব ছিল। পীযূষ চান তার এই ভুলের কথা যেন সবাই জানতে পারেন। তার দাবি, যা কিছু তার সাথে ঘটেছে তা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এক কঠিন বাস্তব যা তার আত্মাকে আজও তাড়িয়ে বেড়ায়। গল্পের শুরুটা হয় এক কিশোর পীযূষকে দিয়ে। মিশনারি স্কুলে পড়া একটি ছেলে যার চিন্তাভাবনা আর 5 জনের মতো ছিল না। বন্ধুরা যখন হ্যারি পটার পড়ত, পীযূষ তখন ডুবে থাকত ডার্ক এনার্জি, ব্ল্যাক ম্যাজিক আর অকাল সম্পর্কিত বইয়ে। দ্য লেসার কি অব দ্য সুলেমান বা বুক অফ এনোকের মতো বইগুলো ছিল তার সঙ্গী। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, যদি তন্ত্র বা রিচুয়ালগুলো সঠিকভাবে করা যায়, তবে কি অশুভ শক্তির সাথে সংযোগ স্থাপন করে অসাধ্য সাধন করা সম্ভব? এই কৌতূহল থেকেই সে এমন একটি রিচুয়াল করে বসে যার উদ্দেশ্য ছিল একটাই, আকর্ষণ, বশীকরণ এবং নিয়ন্ত্রণ। সে জানত না কোনো মেয়ের হ্যাঁ শোনার লোভে সে যে দরজা খুলছে তা তার জীবনকে নরক বানিয়ে দেবে। এই গল্প শুধু জাদুটোনার নয়, বরং অহংকার, কামনা এবং তার ফলস্বরূপ পাওয়া এক অভিশাপের গল্প, যা থেকে পীযূষ হয়তো কোনো দিনও মুক্তি পাবে না। পীযূষ আইসিএসসি বোর্ডের ছাত্র। তার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল, কিন্তু তার ভাবনাগুলো ছিল অস্বাভাবিক। 8ম শ্রেণীতে পড়ার সময় থেকেই তার এই অন্ধকার জগতের প্রতি টান বাড়তে থাকে। তার কাছে ডেমন, জিন বা অশরীরী আত্মা কোনো কল্পনা ছিল না, ছিল এক বাস্তব সম্ভাবনা। সে ভাবত, এত মানুষ যখন এসব নিয়ে লিখছে, তখন এর মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা আছে। স্কুল থেকে ফিরে সে নিজেকে ঘরে বন্দি করে ফেলত। টিভি বা মোবাইল নয়, তার একমাত্র সঙ্গী ছিল সেই সব গুপ্তবিদ্যার বই যা সে পরিবারের আড়ালে লুকিয়ে রাখত। রাতে জেগে ল্যাটিন বা আরবিতে লেখা মন্ত্রের অনুবাদ করত, বিভিন্ন রিচুয়ালের পদ্ধতি শিখত এবং তার ডায়েরিতে খুঁটিনাটি লিখে রাখত। মোমবাতির শিখার কাঁপুনি, অদ্ভুত গন্ধ বা কোনো অচেনা শব্দ, সব কিছুকেই সে একটি সাইন বা ইঙ্গিত বলে মনে করত। তার বিশ্বাস জন্মেছিল খুব শীঘ্রই সে এক শক্তিশালী ডার্ক পাওয়ারের সাথে যোগাযোগ করতে পারবে এবং তার সাহায্যের দুনিয়ার সব কিছু হাসিল করবে। এই অবসেশনের কারণে সে বাড়ির কাজ বা বন্ধুদের থেকে দূরে সরে যেতে লাগলো। একসময় সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সাথে কথা বলা শুরু করবে, যেন তার ভেতরে অন্য কেউ বাস করছে। এরই মধ্যে তাদের নতুন বাড়ির কাজ শুরু হয়। সিকিমের পাকিং শহরে জঙ্গল আর 2টি ছোট নদীর মাঝখানে এক বিচ্ছিন্ন জায়গায় তাদের বাড়িটা তৈরি হচ্ছিল। এই একাকিত্ব পীযূষের রিচুয়াল পরীক্ষার জন্য এক আদর্শ জায়গায় পরিণত হয়। পীযূষ তখন 10ম শ্রেণীতে। বাড়ির দেখাশোনার জন্য সে রাতে ওই নির্মীয়মান বাড়িতে একাই থাকত। দেখতে সে বরাবরই সুন্দর ছিল, ফর্সা কোঁকড়ানো চুল, আকর্ষণীয় চেহারা। কিন্তু তার আত্মবিশ্বাসে প্রথম আঘাত লাগে যখন 9ম শ্রেণীর একটি মেয়েকে প্রপোজ করতে গিয়ে সে প্রত্যাখ্যাত হয়। বন্ধুদের সামনে এই অপমান তার অহংকারে তীব্র আঘাত করে। সে প্রতিজ্ঞা করে, আজ ও আমাকে না বলেছে, কিন্তু আমি এমন কিছু করব যাতে এরপর কোনো মেয়ে আমাকে প্রত্যাখ্যান করার সাহস না পায়। এই জিদ থেকেই সে এক অমাবস্যার রাতে একটি রিচুয়াল করে। নিজের রক্ত, লবণ, আতর আর আরও কিছু জিনিস দিয়ে সে একটি জিনকে আহ্বান করার চেষ্টা করে, যার উদ্দেশ্য ছিল নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা। কিন্তু সেই রিচুয়াল ব্যর্থ হয়। হতাশ না হয়ে পীযূষ আরও মরিয়া হয়ে ওঠে। সে লখনউয়ের এক ব্যক্তির খোঁজ পায় যিনি জিন ও অশুভ শক্তির বিষয়ে জ্ঞানী ছিলেন। 10ম শ্রেণীর পরীক্ষার পর ছুটিতে সে লখনউ যায় এবং প্রায় 1 মাস সেই ব্যক্তির কাছে থেকে
গুপ্তবিদ্যার অনেক কিছু শেখে। বাড়ি ফিরে সে আবারও ভালোভাবে তার প্রস্তুতি শুরু করে। 2012 সাল, তাদের নতুন বাড়ি প্রায় তৈরি। সেই বিচ্ছিন্ন বাড়ি, চারপাশে ঘন জঙ্গল আর নদীর কুলুকুলু শব্দ এক গা ছমছমে পরিবেশ তৈরি করে রাখত। এক অমাবস্যার রাতে পীযূষ তার সবচেয়ে বড় রিচুয়ালের জন্য প্রস্তুত হয়। রাত তখন প্রায় 2টো। ঘরের মাঝে সে একটি বৃত্ত আঁকে। তার সামনে রাখা ছিল কালো লবণ, আতর এবং কুচকুচে কালো একটি মুরগি, যা করকনাথ নামে পরিচিত, ধূপ, লোবান এবং আরও অনেক কিছু। লখনৌ থেকে শিখে আসা মন্ত্র সে উচ্চারণ করতে শুরু করে। বৃত্তের মধ্যে মুরগিটিকে বলি দিয়ে সে নিজের আঙ্গুল কেটে 3 ফোঁটা রক্ত তার মুখে দেয়। সাথে মেশায় একটি কালো বকের চামড়া ও তার রক্ত। মন্ত্র পড়ার সাথে সাথে ঘরটা কেমন ঠান্ডা হয়ে যেতে লাগলো। বাতাসে ধূপ, লোবান আর রক্তের এক গা গুলিয়ে ওঠা মিশ্র গন্ধ। পীযূষ চোখ বন্ধ করে মন্ত্রের গতি বাড়াতে থাকে। হঠাৎ তার শির দ্বারা বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তার মনে হলো কেউ তাকে দেখছে, কিন্তু চোখ খুলে সে কিছুই দেখতে পেল না। রিচুয়াল শেষ হওয়ার পর সব কিছু শান্ত হয়ে যায়। পীযূষ হতাশ হয়ে ভাবে, আজকের চেষ্টাও ব্যর্থ হলো। সব পরিষ্কার করে সে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু সেদিন রাতে যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। রাত 3:15। হঠাৎ এক ঝটকায় তার ঘুম ভেঙে যায়। তার শরীরটা পুরোপুরি অবশ, যেন স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত, শুধু চোখ দুটো খোলা। তখনই সে দেখতে পায় ঘরের কোণ থেকে প্রায় 11 ফুট লম্বা এক নিশ্ছিদ্র কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়াটার কোনো মুখ বা চোখ ছিল না, কিন্তু পীযূষ অনুভব করতে পারছিল সেটি সোজা তার আত্মার দিকে তাকিয়ে আছে। ছায়াটা তার বিছানার কাছে এসে দাঁড়াতেই পীযূষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এবং সে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে তখন 2 দিন কেটে গেছে। তার মা তাকে ঝাঁকুনি দিয়ে বলেছিলেন, কি করেছিস তুই? 2 দিন ধরে শুধু ঘুমাচ্ছিস। মায়ের ধারণা হয়েছিল সে হয়তো ড্রাগ নিয়েছে। পীযূষ কাউকে কিছু বলল না, কিন্তু সে জানত সেই রাতের পর থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। সেই রাতের পর পীযূষের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। তার আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায়। সে যেখানে যেত, লোকেরা, বিশেষ করে মেয়েরা, তার দিকে আকৃষ্ট হতো। জুনিয়র বা সিনিয়র সবাই তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসতো। তাকে শুধু একবার তাকাতে হতো, বাকিটা নিজ থেকেই হয়ে যেত। স্কুল পাশ করে কলেজে যাওয়ার পর তার এই ক্ষমতা আরও বেড়ে যায়। পীযূষ তখন এক প্লে বয়, এক ক্যাসানোভা। 20 বছরের তরুণী থেকে 35 বছরের বিবাহিতা মহিলা সবাই তার প্রতি দুর্বল হয়ে পড়ত। সম্পর্কগুলো তার কাছে ট্রফির মতো হয়ে গিয়েছিল। কোনো আবেগ নয়, শুধু নিয়ন্ত্রণ আর শারীরিক তৃপ্তি। কিন্তু এই ক্ষমতার মোহে সে তার সবচেয়ে বড় ভুলটা করে বসে। সে ভুলে যায় যে লখনৌ থেকে শেখা সেই রিচুয়ালের একটি শেষ অংশ ছিল। 13 দিন পর তাকে একটি কালো বকের মাথা বলি দিয়ে রিচুয়ালটি সম্পূর্ণ করতে হতো। কিন্তু নতুন জীবনে মত্ত পীযূষ সে কথা একেবারেই ভুলে যায়। এই ভুলের ফল আসতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু যখন এলো তখন সব কিছু তছনছ করে দিল। প্রথমে ছোট ছোট লক্ষণ দেখা দিতে শুরু করে। তার চোখের নিচে কালি জমতে থাকে। রাতে ঘুমের মধ্যে শরীর কেঁপে উঠত। এক রাতে সে দেখে তার বিছানার কোণে কেউ একজন বসে আছে। আলো জ্বালাতেই সব ওধাও। এর ঠিক 2 দিন পর তার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়। গাড়িটা দুমড়ে মুচড়ে গেলেও পীযূষের গায়ে একটা আঁচড়ও লাগেনি। সেদিন দুর্ঘটনার পর সে যখন রাস্তার পাশে বসেছিল, হঠাৎই সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে রিপোর্টে কিছু পাওয়া যায়নি। ডাক্তাররা বলেন হয়তো শক বা ডিহাইড্রেশনের কারণে এমন হয়েছে, কিন্তু পীযূষ বুঝতে পারছিল গন্ডগোলটা অন্য কোথাও। এরপর থেকে শুরু হয় আসল নরক যন্ত্রণা। চোখ বন্ধ করলেই কানের ভেতর শুরু হতো অশরীরী ফিসফিসানি। প্রথমে অস্পষ্ট থাকলেও ধীরে ধীরে সেই আওয়াজগুলো পরিষ্কার হতে থাকে। সে শুনতে পেত, তুমি এখন আমাদের, তুমি আমাদের প্রতিশ্রুতি ভুলে গেছ। এক রাতে ঘুমের মধ্যে তার চোখ খুলে যায়। সে দেখে তার বিছানার ওপর যে পাখাটা ঘুরছে তাতে এক কালো ছায়া।
তার গনগনে লাল চোখ দুটো সোজা পীযূষের দিকে তাকিয়ে থাকে। ভয়ে তার গলা দিয়ে যে চিৎকার বেরিয়ে আসে তাতে পাশের ঘর থেকে তার মা ছুটে আসেন, কিন্তু মা আসতেই ছায়াটা উধাও হয়ে যায়। এরপর থেকে সে প্রায়ই তার মায়ের পেছনে 4-5টা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখত, যা আর কেউ দেখতে পেত না। পরিবার তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। পীযূষ রিচুয়ালের কথা গোপন করে। ডাক্তাররা তার রোগকে বাইপোলার ডিসঅর্ডার বলে চিহ্নিত করেন এবং উচ্চ ডোজের ওষুধ দেন, কিন্তু এতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। হঠাৎ করেই তার মদ্যপানের তীব্র ইচ্ছা জাগে। দেখতে দেখতে সে দিনে 2-3 বোতল হুইস্কি শেষ করতে শুরু করে। হোস্টেলে থাকায় কোনো বাধা ছিল না। স্নান করা, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারাদিন শুধু মদ খেত। তার ওজন 70 কেজি থেকে বেড়ে 110 কেজি হয়ে যায়। যে সুন্দর চেহারার জন্য সে এত কিছু করেছিল তা বিকৃত হতে শুরু করে। মেয়েরা এখন তার দিকে ফিরেও তাকাতো না। যৌন হতাশা থেকে সে রেড লাইট এলাকায় যেতে শুরু করে। জীবন যখন নরক হয়ে উঠেছে তখন সে এক তান্ত্রিকের কাছে যায়, কিন্তু কোনো লাভ হয় না। সব আশা শেষ হয়ে যাওয়ার পর একদিন তার এক বৃদ্ধ ইমামের সাথে দেখা হয়। সেই ইমামের মুখে ছিল এক অদ্ভুত জ্যোতি। তিনি পীযূষকে দেখেই বললেন, তুমি খুব কষ্টে আছো। তিনি পীযূষকে এক বাটি পানি দিয়ে তাতে হাত ডুবাতে বলেন। পীযূষ হাত ডুবানোর সাথে সাথেই বাটির পরিষ্কার পানি ধীরে ধীরে কালো হয়ে যায়। ইমাম বলেন, তুমি যাকে ডাকতে চেয়েছিলে সে সাধারণ জিন নয়। তুমি তাকে ফেরত যাওয়ার বলি দাওনি। এখন সে তোমার শরীরেই বাস করছে এবং তোমার মধ্য দিয়ে নিজের ইচ্ছা পূরণ করছে। পীযূষ তার পায়ে পড়ে যায়। ইমাম বলেন, আমি তাকে পুরোপুরি তাড়াতে পারবো না, কিন্তু তোমাকে কিছুটা স্বস্তি দিতে পারি। ওর ঋণ এখন তোমার জীবনের অংশ। সেই ইমামের দেওয়া পড়া পানি পান করে পীযূষ বহু বছর পর প্রথমবার শান্তি অনুভব করে। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে থাকে। ছায়া দেখা বা আওয়াজ শোনা কমতে থাকে। আজ পীযূষ একজন সফল আইনজীবী, কিন্তু তার চোখে আজও ভয় লেগে থাকে। সে কখনো অন্ধকার ঘরে ঘুমায় না, আলো সবসময় জ্বালিয়ে রাখে। মেয়েরা আজও তার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সে সবার থেকে এক মানসিক দূরত্ব বজায় রাখে। সে বিয়ে করেনি, কারণ সে জানে তার ভেতরের অশুভ শক্তিটা আজও বেঁচে আছে এবং শারীরিক সম্পর্ক তাকে আবার সক্রিয় করে তুলতে পারে। যে ঘরে সে রিচুয়াল করেছিল সেই ঘরটা আজও অভিশপ্ত। সেখানে ঢুকলেই সে অশরীরী উপস্থিতি অনুভব করে। ইমাম সাহেব হয়তো সেই শক্তিগুলিকে ওই ঘরের মধ্যেই বন্দি করে রেখেছেন। পীযূষ চায় তরুণ প্রজন্ম যেন তার গল্প থেকে শেখে। সে বলে, আমার অহংকারই আমাকে ডুবিয়েছে। আমি শক্তি চেয়েছিলাম, কিন্তু তার মূল্য কী হতে পারে তা জানতাম না। অন্য অশুভ শক্তির কথা জানি না, কিন্তু জিন বাস্তব। তাদের ডাকার চেষ্টা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। পীযূষের জীবন আমাদের এটাই শেখায় যে কিছু দরজা একবার খুলে গেলে তা আর কখনোই বন্ধ হয় না।